আমরা দুজনে পাশাপাশি সিটে বসে সিনেমা দেখছি। উত্তম কুমারের শার্ট থেকে পারফিউমের গন্ধ ভেসে আসছে। আমার যেন কেমন একটা ঘোর লেগে যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরে আমার আর বাহ্যজ্ঞান রইল না প্রায়। সিনেমা দেখতে দেখতে কখন যে কাহিনী আমাকে গ্রাস করে ফেলেছে জানি না। শো যখন শেষ হলো তখন আমি হাপুস নয়নে কাঁদছি, রীতিমতো হিক্কা তুলে। আমার কান্না দেখে উত্তমদা অপ্রস্তুত, পকেট থেকে রুমাল বের করে দিলেন আমাকে। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ, উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। উত্তমদা বললেন, কাঁটা চামচ দিয়ে খেতে না পারলে আমার প্রবল চমকে যাওয়াও উত্তমদার চোখ কিন্তু এড়ালো না। আমার হাতে খাবারের প্যাকেটটা দিয়ে বললেন, বাড়ি গিয়ে খেয়ে নিও, আর কখনো এরপর সুযোগ পেলে কাঁটা চামচে খাওয়া শিখিয়ে দেব। আমার তখন লজ্জার আর শেষ নেই, সারা শরীর যেন কাঁপছে। আমার জীবনের সবচেয়ে পছন্দের পুরুষের কাছে আমার মিথ্যে ধরা পড়ে যাওয়ায় খুবই বিড়ম্বিত বোধ করছি। উত্তমদা এবার গম্ভীর গলায় বললেন, তুমি তো কত সময় কঠিন অভিনয় সহজেই করতে পারো, আর সামান্য একটা কাঁটা চামচে খেতে পারবে না? সেদিন যখন ফিরলাম তখন যেন আমি অন্য মেয়ে। এই প্রথম কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের আত্মকথন সত্যি সাবিত্রী, নির্মাণ লীনা গঙ্গোপাধ্যায়। রুমালে কাজলের দাগ। আগের দিন গল্প করছিলাম আপনাদের, ওয়েটার মেনু কার্ড নিয়ে এলো, তবু শেষ পর্যন্ত ক্ষুধার্ত আমার কপালে খাওয়া জুটল না। আমি আরও বেশি খিদে নিয়ে বাড়ি ফিরলাম। বলেছিলাম পরের পর্বে সে গল্প বলবো। আজ সেই গল্প বলার দিন। আমার চোখের সামনে নানা উপাদেয় খাবার এলো, পেটে তখন ছুঁচোর দান। যদিও এসব খাবার আগে কোনোদিন খাইনি, তবু গন্ধেই মালুম হচ্ছিল যে খুবই ভালো খাবার। উত্তম কুমার আর ভানুদা তো গপ গপ করে খাচ্ছেন তখন, কিন্তু আমি হাত গুটিয়ে বসে আছি। উত্তম কুমার লক্ষ্য করলেন, বললেন, কি হলো, খাচ্ছ না যে? আমি তো ছোট থেকেই মিথ্যে কথা বলাই এক্সপার্ট। স্পষ্ট মুখের ওপর বলে দিলাম, আমি খাবো না। ভানুদার চোখ ছানা বড়া। তিনি তো আমার অবস্থা জানতেন। একটা খেতে না পাওয়া মেয়ে সারা দিন শুটিং করার পর বলছে সে কিছু খাবে না। উত্তম কুমার বললেন, মানে তাহলে এলে কেন? আমি না ভেবেই বলে দিলাম, এলাম, আপনি বললেন তাই। খাই না খাই কথা তো হলো। ভানুদা তখন ধমকালেন বিশুদ্ধ বাঙাল ভাষায়, খাবি না? এরকম ভালা খাবার কি রোজ খাওয়ানোর সুযোগ হয় নাকি তোর? তাছাড়া উত্তম খাওয়াইতেছে, তার পয়সা নষ্ট করবি? আমি বললাম, খুব পেট ব্যথা করছে। উত্তম কুমার একবার শুধু তাকালেন আমার দিকে, সময়ের থেকে বেশি সময় নিয়ে তাকালেন। আমার মনে হলো সময় থমকে গিয়েছে। উত্তম আর একবারও আমাকে খেতে বললেন না। কি বুঝলেন কে জানে? ভানুদা অনেকক্ষণ ধরে বকাবকি করলেন। আমি কোনো কথার উত্তর দিলাম না। খিদে তখন আমার কান্না আসছে। শেষকালে ভানুদা বকা ছেড়ে দিয়ে বললেন, না খাইলি তো বইয়াই গেল, আমাকে তো ভালোই, তোর ভাগেরটাও আমরাই খামু। ভানুদা সত্যি সত্যি তাই করলেন। উত্তম আর খাবেন না বলায় নিজেই বাকিটুকু খেয়ে নিলেন। উত্তম কুমার শুধু কিছুক্ষণের জন্য উঠে গেলেন। ভানুদা আমার দিকে চোখ নাচিয়ে রহস্য করে বললেন, এবার কত ছেমরি, জ্ঞান খাইলি না? তোর যে খিদা নাই এই কথা আমি বিশ্বাস করি না। আমি কিন্তু ভানুদাকেও সত্যি কথাটা বলে উঠতে পারলাম না। আমি তো মানুষটাকে জানি, যদি শুনতেন আমার না খাওয়ার কারণ, পুলিশ সামনে ঠিক হাটে হাঁড়িটি ভাঙতেন আমার। উত্তম কুমার ফিরে এলেন। টুকটাক আরো কিছু কথা হলো, তারপর ওঠার পালা।
বেরোনোর সময় দোকানের কর্মচারী উত্তমদার হাতে একটা খাবারের প্যাকেট তুলে দিলেন। আমরা ভাবলাম উনি নিশ্চয়ই বাড়ির জন্য খাবার নিয়ে যাচ্ছেন। গাড়িতেও নানা বিষয়ে কথা হলো, কিন্তু উত্তমদা আর একবারের জন্যও খাবারের ব্যাপারে কোনো কথা বললেন না আমাকে। ভানুদা আমায় বাড়ি পৌঁছে দিতে চাইলেন। উত্তমদা বললেন, আমি পৌঁছে দেব। সেই কথা মতোই আগে ভানুদাকে নামিয়ে উত্তমদা আমার বাড়ির পথ ধরলেন। গাড়িতে তখন আমরা দুজন, অনেকক্ষণ দুজনেই চুপচাপ। একসময় উত্তমদাই নীরবতা ভাঙলেন। আচমকাই বললেন, বাড়ি গিয়ে তাড়াতাড়ি ডিনার করে নিও। আমি তাকালাম, বললাম, না, পেট ব্যথা করছে তো। উত্তম কুমারের জলদ গম্ভীর কণ্ঠস্বর, তোমার পেট ব্যথা করেনি। আমি আর প্রতিবাদ করার সাহস পেলাম না। উত্তমদা আচমকা আমাকে বললেন, আমার দিকে তাকাও। আমি যন্ত্রচালিতের মতো তাই করলাম। উত্তমদা বললেন, কাঁটা চামচ দিয়ে খেতে না পারলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না সাবিত্রী। আমার প্রবল চমকে যাওয়াও উত্তমদার চোখ এড়ালো না। আমার হাতে খাবারের প্যাকেটটা দিয়ে বললেন, বাড়ি গিয়ে খেয়ে নিও, আর এরপরে কখনো সুযোগ পেলে কাঁটা চামচে খাওয়া শিখিয়ে দেব। আমার তখন লজ্জার আর শেষ নেই, সারা শরীরে যেন ঘাম দিয়ে উঠল। আমার জীবনের সব থেকে পছন্দের পুরুষের কাছে আমার মিথ্যে ধরা পড়ে যাওয়ায় খুবই বিড়ম্বিত বোধ করছি। উত্তমদা এবার গাঢ় গলায় বললেন, তুমি তো কত কঠিন অভিনয় কত সহজে করে ফেলতে পারো সাবিত্রী, আর সামান্য কাঁটা চামচে খেতে পারবে না? খুব পারবে। সেদিন যখন ফিরলাম তখন যেন আমি অন্য মেয়ে। যে মেয়ে আজ সকালে কাজে বেরিয়েছিল, ভেতরে ভেতরে কোথাও যেন বদলে গিয়েছে সে। এই প্রথম উত্তমদার সঙ্গে আমার নিতান্ত আনুষ্ঠানিক কথাবার্তা এক ধাপ এগিয়ে সামান্য আন্তরিকতার শুরু। এরপর আরেকটা ঘটনার কথা বলবো, যে ঘটনা থেকে সত্যি কথা বলতে কি আমার সঙ্গে উত্তমদার প্রেমের শুরু হয়। তখন আমরা টেকনিশিয়ান স্টুডিওয় পাশাপাশি ফ্লোরে দুজন দুটো ছবির অভিনয় করছি। আমি করছি প্রেমেন্দ্র মিত্রর ময়লা কাগজ বলে একটা ছবি, আর উত্তমদা যেন কি একটা ছবি করছেন, ঠিক মনে করতে পারছি না। তবে ছবিটা ডাবল ভার্সন ছিল। উত্তমদা ডাবল ভার্সন ছবিতে কাজ করছিলেন। একদিন দুজনেরই প্রায় এক সময় প্যাক আপ হয়ে গেল। উত্তমদা বললেন, সাবু, সিনেমা দেখতে যাবে? তখন 2 বিঘা জমিন চলছে রমরম করে। ছবিটা আমার দেখার খুবই ইচ্ছে, কিন্তু সুযোগ হচ্ছিল না। আমি এই সুযোগ ছাড়লাম না। শুধু যে ছবিটা দেখব তাই নয়, ছবি যার সঙ্গে দেখতে যাব তার আকর্ষণও তো কিছু কম ছিল না। আমরা দুজনে পাশাপাশি সিটে বসে সিনেমা দেখছি। উত্তম কুমারের শার্ট থেকে পারফিউমের গন্ধ ভেসে আসছে। আমার যেন কেমন একটা ঘোর লেগে যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরে আমার আর বাহ্যক জ্ঞান রইল না প্রায়। সিনেমা দেখতে দেখতে কখন যে কাহিনী আমাকে গ্রাস করে ফেলেছে জানি না। শো যখন শেষ হলো তখন আমি হাপুস নয়নে কাঁদছি, রীতিমতো হিক্কা তুলে। আমার কান্না দেখে উত্তমদা অপ্রস্তুত। পকেট থেকে রুমাল বের করে দিলেন আমাকে। সবার চোখেই জল ছিল, কিন্তু আমার মতো পরিবেশ পরিস্থিতি ভুলে কেউ হিক্কা তুলে তো কাঁদছিল না। উত্তমদার রুমালে আমার চোখের কাজল লেগে একাকার কাণ্ড। উনি বাড়িতে নামিয়ে দিয়ে গেলেন। রুমালটা ফেরত চাইলেন। আমি বললাম, কাল দেব। উত্তমদা বললেন, অসুবিধা ছিল না। আমি আবারও লজ্জাবতী লতা হলাম। কাচতে হবে তো রুমালটা। উত্তমদা হেসে বললেন, বেশ, কাল এই সময় এসে রুমালটা ফেরত নিয়ে যাব তাহলে। আসলে পরের দিন উত্তমদার শুটিং অফ ছিল। আমি বললাম, আপনি কষ্ট করে আসবেন কেন? পরশুদিন শুটিংয়েই তো দেখা হবে, তখন দিয়ে দেব। উত্তমদা তার সেই বিখ্যাত হাসিটি হেসে বললেন, একটা গোটা দিন অপেক্ষা করতে হবে?
পারবো না, রুমালটা আমার কালই দরকার। উত্তমদা চলে গেলেন। যাওয়ার আগে দুহাতে আমার দুগাল ছুঁয়ে দিয়ে গেলেন। আমার ভেতরে যে কি হলো, পৃথিবীটা একলাহমায় বদলে গেল যেন। বুকের ভেতর যেন লক্ষ ঘোড়া দাপিয়ে বেড়াচ্ছে। পাগলের মতো নাচতে ইচ্ছে করছে। ঘর অন্ধকার করে চোখ বুজে শুয়ে শুধু ওর কথা, ওর হাসি, ওর মুখ মনে করতে ইচ্ছে করছে। পরের দিন নিজের হাতে উত্তমদার রুমাল কেচে শুকিয়ে তাতে পারফিউম লাগিয়ে ভাঁজ করে রাখলাম। উত্তমদা ঠিক রাত 10টা নাগাদ এলেন। আর একটু আগেই আমি শুটিং থেকে ফিরেছি। আর প্রত্যেকটা মুহূর্ত অপেক্ষা করছি কখন উত্তমদা আসবেন, কখন একটু দেখতে পাবো ওকে। দিদি যেই বলল উত্তম এসেছে, অমনি আমি এক ছুটে দরজার সামনে। উত্তমদা কিছুতেই ভেতরে ঢুকবেন না এত রাতে। আমিও বেশি জোর করতে পারছি না বাবার ভয়ে। এত রাতে বাড়িতে বাইরের পুরুষ মানুষ, বাবা কিছুতেই অ্যালাউ করেন না যে। উত্তমদা চলে গেলেন রুমালটা নিয়ে। আস্তে করে বললেন, সত্যিই আমার পক্ষে গোটা একটা দিন অপেক্ষা করা খুব অসুবিধের ছিল সাবু। আমি তাকিয়ে আছি, আর কোনো কথা নয়। উত্তমদার চোখ আমার চোখে নিবদ্ধ। কত কথা বলা হয়ে গেল চোখে চোখ রেখে। সময়ের দলিল তৈরি হয়ে গেল নিঃশব্দে। পরে উত্তমদা বলেছিলেন উনি নাকি ওই রুমালটা নিয়ে রাতে ঘুমোতে যেতেন রোজ। ওই পারফিউমের গন্ধ উড়ে যাবে বলে নাকি রুমালটা কাচতেও দেননি অনেকদিন। সত্যি মিথ্যে জানি না, তবে ওই কথাটুকু শুনে মন একেবারে ভরে গিয়েছিল আনন্দে। ভালোবেসে আর ভালোবাসা পেলে মানুষ বোধহয় আস্ত একটা পৃথিবী উপহার দিতে পারে তার ভালোবাসার মানুষকে। আমিও সেদিন তাই পারতাম। আর মিথ্যে বলবো না, উত্তমদাও আমাকে আর আস্ত পৃথিবীখানাই দিয়ে দিতে চেয়েছিলেন, নিতে পারিনি। তা আমার দায়ে, আমার সীমাবদ্ধতা। সে গল্প বরং পরে বলবো। শুনলেন তো আমার জীবনের অজানা কথা? কেমন লাগলো জানাবেন। হ্যাঁ, এরকম অজানা আরো অনেক কথা আপনাদের বলবো, শুনতে থাকুন সত্যি সাবিত্রী নোয়ার গল্প জাহাজে। নানা স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।